আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পরিবার পরিজন সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ইলেকট্রিক্যাল টেকনোলজির ফোর্থ সেমিস্টারের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং সাবজেক্ট থেকে একটা টপিকস আলোচনা করব। টপিকটা হচ্ছে চ্যাপ্টার 6 এর লাইটিং স্কিম। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে লাইটিং স্কিম যেটা আমরা আলোচনা করব, লাইটিং স্কিমটা কি। লাইটিং স্কিমটা হচ্ছে কোনো কক্ষ বা কোনো বাসা বা কোনো প্রকল্পের কোনো স্থাপনার সমতলকে সুষম আলোক বিন্যাস করার প্রক্রিয়া হচ্ছে লাইটিং স্কিম। তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা যে ক্লাসরুমটা দাঁড়িয়ে ক্লাস দিচ্ছি, এই ক্লাসে কোথায় কয়টা বাতি দিতে হবে এবং কেন দিতে হবে। আমাদের যে ক্লাসরুমের নিচের সমতলটা আছে, এই সমতলের উপর সব প্রতি বর্গ মিটারে বা প্রতি বর্গ সেন্টিমিটারে আলোক তীব্রতা সমান হতে হবে, সুষম পরিমাণ আলো বিন্যাস হতে হবে। তো এই সুষম পরিমাণ আলো বিন্যাস করার প্রক্রিয়া হচ্ছে লাইটিং স্কিম। তাহলে আমরা লাইটিং স্কিমের সংজ্ঞাটা বুঝলাম। এখন আমাদের লাইটিং স্কিমের প্রকারভেদ সম্পর্কে ধারণা নিতে হবে যে লাইটিং স্কিম কত প্রকারের হতে পারে। তো আমাদের বাসাবাড়ির, আমাদের স্কুল কলেজের, আমাদের বিভিন্ন রেস্টুরেন্টের লাইটিং স্কিম সমান নয়। কোথাও আলোর বেশি প্রয়োজন, কোথাও কম প্রয়োজন। তো এই আলোক বিন্যাসের উপর ভিত্তি করে লাইটিং স্কিমকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো এই কয়েকটার ভিতরে আছে প্রত্যক্ষ লাইটিং, আধা প্রত্যক্ষ লাইটিং, পরোক্ষ লাইটিং, আধা পরোক্ষ লাইটিং, তারপর নভেলটি লাইটিং ইত্যাদি। তো প্রত্যক্ষ লাইটিংটা কি আমাদের প্রথমে সংজ্ঞা বুঝতে হবে। অবশ্য বইতে এটা বিশদ আলোচনা আছে, আমরা বইতে দেখে নেব। তারপরে আমি আমাকে বলি, প্রত্যক্ষ লাইটিংটা হচ্ছে যে লাইটিং এর 90%-এরও বেশি আলো সরাসরি সুষম সমতলের উপর পড়বে, সেটা হচ্ছে প্রত্যক্ষ লাইটিং। তো প্রত্যক্ষ লাইটিং কোথায় করা হয়? আমাদের শ্রেণীকক্ষ, বাসা সাধারণত প্রত্যক্ষ লাইটিং করা হয়। আধা প্রত্যক্ষ লাইটিং হচ্ছে 45%-এর মতো আলো সুষম সমতলে পড়বে, সেটা হচ্ছে আধা প্রত্যক্ষ। প্রত্যক্ষ ঠিক অর্ধেক। আর দ্বিতীয়টা হচ্ছে পরোক্ষ লাইটিং। পরোক্ষ লাইটিংটা কি? পরোক্ষ লাইটিং হচ্ছে 90%-এরও বেশি আলো সরাসরি ছাদে পড়বে, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের সুষম সমতলে পড়বে, সেটা হচ্ছে পরোক্ষ। আধা পরোক্ষ ঠিক একইভাবে 45%-এরও বেশি ছাদে পড়বে এবং সেটা রিফ্লেক্ট হয়ে আমাদের সুষম সমতলে পড়বে। তো সেটা হচ্ছে আধা পরোক্ষ। এই চারটা সাধারণত পরীক্ষা যদি আসে যে লাইটিং স্কিম কাকে বলে এবং লাইটিং স্কিমের প্রকার হয়, তো আমরা এই চারটা মোটামুটি দিতে বললে হয়ে যাবে। তো লাইটিং স্কিম ডিজাইনের সময় কিছু বিষয় বিবেচনায় আনতে হয়। তো লাইটিং স্কিম ডিজাইনের বিবেচ্য বিষয় সমূহ। তো আমরা যখন লাইটিং স্কিমের প্রকারভেদ জানলাম, এখন আমরা লাইটিং স্কিম বিবেচনার বিষয়গুলো দেখব। তো আমাদের প্রশ্ন আসতে পারে এবং প্রচুর আসে এই প্রশ্নটা, এস্টিমেটিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং সাবজেক্টের এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে লাইটিং স্কিমের বিবেচ্য বিষয়গুলো কি। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এই বিষয়গুলো বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে এটা একটু মুখস্থ করবা, এটা মুখস্থর মতো। তো এই বিষয়গুলো কি কি আমাদের লাইটিং স্কিম বিবেচ্য হচ্ছে আমাদের যে বাল্ব আমরা ইউজ করব ওইটা কত ওয়াটের, তারপর ওই বাল্বটার স্থান আমাদের ভূমি থেকে কত, ভূমি বলতে সমতল যেটা সুষম সমতল, সেখান থেকে কত উচ্চতায়, তারপর হচ্ছে আলোর রং, তারপর যে রুমে অথবা প্রকল্পে আমরা লাইটিং করব সেইখানের দেয়ালের রং, এগুলো হচ্ছে, তারপর ছায়া, এরকম 6 থেকে 7টা আমাদের বিবেচ্য বিষয় আছে। তো বিবেচ্য বিষয়গুলো আমরা অবশ্যই বই থেকে একটু পড়ে নেব। এখন আমাদের যেহেতু আমরা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হচ্ছি, তো আমাদের তো একটা বাসা লাইটিং করতে দিতেই পারে, যে কেউ আমাদের করতে হতে পারে। তো আমাদের আলো তীব্রতা বা বিপুঞ্জ ক্ষমতাটা সেটা সুষম বিন্যাস করে আমরা লাইটিং স্কিম কিভাবে করতে পারি সেটা আমাদের শিখতে হবে। কয়টা লাইট ব্যবহার হবে, কয়টা বাল্ব ব্যবহার হবে, কত উচ্চতায় ব্যবহার হবে এবং তাদের ভিতরে ডিসটেন্স কতটুকু হবে, এই জিনিসটা আমাদের শিখতে হবে। একটা বাল্ব থেকে আরেকটা বাল্বের দূরত্ব, এটা আমাদের শিখতে হবে। এটা শিখতে গেলে আমাদের একটা সূত্রে আসতে হবে। তো লাইটিং স্কিম ডিজাইনের বিবেচ্য যে বিষয় সেটা নির্বাচনে কিছু সূত্র আছে। সূত্রগুলো হচ্ছে আমরা লুমেন মেথডে ব্যবহার করি সাধারণত। তো কাজ আমরা
তল মানে হচ্ছে কি হবে আবশ্যিক রুমের তল মানে একটা রুম সাধারণত একটা রুম আমরা আয়তাকার হয় গোলাকার হতে পারে তো আমরা আয়তাকার হিসেবে করি যেহেতু একটা রুম বেশিরভাগ ক্ষেত্রে আয়তাকার হয় তো আয়তাকার যখন হবে তখন তলটা কি হবে একটা দৈর্ঘ্য থাকবে রুমের একটা প্রস্থ থাকবে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা সেটা লিখতে পারি কি এরিয়া এর সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ বা কার্যকরী তলের ক্ষেত্রফল আমরা সরাসরি এ না দিয়ে আমরা একটু লিখে করি যে কার্যকরী তলের ক্ষেত্রফল ইনটু গড় উৎপাদন প্রথম সূত্র হচ্ছে কার্যকরী তলের উপর আবশ্যিক রুমের সমান কি হবে কার্যকরী তল কি আমরা যে রুমটা লাইটিং করব ওই রুমের যে কার্যকরী মানে কার্যকরী তল মানে যেখানে আমাদের আলোটা পতিত হবে সেইখানে কার্যকরী তলের ক্ষেত্রফল ইনটু গড় উৎপাদন তো আমরা জানি কি কার্যকরী তলের ক্ষেত্রফল কি ক্ষেত্রফল এ দিয়ে প্রকাশ করা হয় আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার এটা দিতেও পারি আচ্ছা গড় উৎপাদন আমরা কি জানি গড় উৎপাদন আমরা গত অধ্যায়ে করছি পঞ্চম অধ্যায়ে উৎপাদনের অঙ্ক করছি যে উৎপাদনটা আমরা ই দিয়ে প্রকাশ করি তো এটা হচ্ছে লুমেন্স দিতে পারো উৎপাদনের একক হচ্ছে লুমেন তো আমরা এই সরাসরি এটা লিখতে পারি কি এ ই ঠিক আছে তো কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেনের সূত্রটা আমরা দেখলাম কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেনের সূত্র কি যে কার্যকরী তলের ক্ষেত্রফল ইনটু গড় উৎপাদন ইনটু কে গড় উৎপাদন তো এখন 2 নাম্বার সূত্রটা দেখো 2 নাম্বার সূত্রটা হচ্ছে আমরা যে বাতি ব্যবহার করব বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার বাতি কর্তৃক ব্যয়িত মোট দ্বিতীয় সূত্রটা হচ্ছে বাতি কর্তৃক ব্যবহৃত মোট লুমেন আউটপুট তো মোট লুমেন আউটপুট আমরা এখানে সূত্রটা কি আছে সূত্রটা হচ্ছে কার্যকরী তলের উপর আবশ্যিক যে লুমেন আমরা পেয়েছি সেটা তাহলে মোট আবশ্যিক লুমেন এটা কিন্তু কার্যকরী তলের উপর যে লুমেনটা ব্যবহৃত হয়েছে সেটা UF into mm এই UF হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর আর এই mm হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর তো এই ফ্যাক্টর দুটো আমাদের ম্যাথে দেয়া থাকবে তো এখান থেকে আমরা লিখতে পারি এই মোট আবশ্যিক লুমেনটা আমরা কি পেয়েছিলাম AE আমরা কিন্তু একটা মানে এখানে লাইটিং স্কিমের যে একটা সূত্র আছে এই সূত্র কিন্তু একটার সাথে আরেকটা খুব বেশি পরিমাণ মিল একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত তো দেখো বাতি কর্তৃক ব্যবহৃত মোট লুমেন আউটপুট মোট আবশ্যিক লুমেন মানে আমরা যে লুমেনটা পেয়েছি আবশ্যিক কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেন বাই UF ইনটু mm UF টা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর আর mm টা হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর এখন দেখো মোট আবশ্যিক লুমেনটা কি ছিল A E এই যে আমরা A পেয়েছিলাম তো UF ইনটু DF এই mm টা যখন দেয়া থাকবে না অবশ্যই ফ্যাক্টর দেয়া থাকবে তখন এই UF ইনটু DF হবে এবং সেক্ষেত্রে শর্ত হবে DE less than 1 এই DE এর মান অনেক থেকে ছোট হইতে হবে আবার এই সূত্রটা আমরা এভাবে লিখতে পারি যে এর পরের লাইন AE by UF into DF এটা লিখতে পারবো কখন যখন DF less than
কম হয়। এখন আমরা দুটো সূত্র পেয়ে গেলাম। তো এটা কি ছিল? বাতি কর্তৃক ব্যবহৃত মোট লুমেন আউটপুট। এখন আমাদের দ্বিতীয় সূত্র বের করতে হবে বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার। তাহলে আমরা সেটা লিখি। বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার। এখন এই সূত্রটা হচ্ছে বাতি কর্তৃক ব্যবহৃত মোট লুমেন আউটপুট বাই বাতির দক্ষতা। বাতির দক্ষতা আমাদের অবশ্যই ম্যাথে দেয়া থাকবে। মানে বাতি কর্তৃক ব্যবহৃত মোট লুমেন আউটপুট। তাহলে আমরা লিখতে পারি মোট লুমেন আউটপুট বাই বাতির দক্ষতা। বাতির দক্ষতা এটা হচ্ছে বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার। আমাদের তারিখ থেকে বাতির সংখ্যা নির্ণয়, কারণ আমাদের একটা রুমে কত ওয়াটের বাতি, কয়টা বাতি, কত স্পেসিং এ ব্যবহার হচ্ছে, এটা বের করতে হবে। তো কোনো প্রশ্ন দেওয়া থাকবে যে আমাদের একটা রুমের মোট পাওয়ার কত, যে কয়টা বাতি ব্যবহৃত হয়েছে সেই কয়টা বাতির মোট পাওয়ার কত। কোনো কোশ্চেনে থাকবে যে প্রত্যেকটা বাতির মাঝখানে যে দূরত্ব বা স্পেসিংটা সেটা কত। আবার কোনো কোশ্চেনে থাকবে যে বাতির সংখ্যা নির্ণয়। তো ঠিক আছে, তো আমাদের এখন চতুর্থ সূত্রটা হচ্ছে বাতির সংখ্যা। বাতির সংখ্যা, তো বাতির সংখ্যা হবে কি? বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার, আর এটা ভাগ হবে কি প্রত্যেক বাতির ব্যবহৃত ওয়াট বা পাওয়ার, প্রত্যেক বাতির ব্যবহৃত পাওয়ার। ওয়াট পার ল্যাম্প। দেখো এই জিনিসটা বুঝো, বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার তো আমরা পেয়েছি, এটা অবশ্যই বুঝতে পারছো। তো প্রত্যেক বাতির ব্যবহৃত পাওয়ার, আচ্ছা আমরা বাসাবাড়িতে ব্যবহার করি কোনো বাতি আছে 100 ওয়াট, ওয়াট পার ল্যাম্প। প্রত্যেক বাতি, কোনো বাতি আছে 100 ওয়াটের, কোনো বাতি আছে 25 ওয়াটের, আবার কোনোটা 40, কোনোটা 60। তো সেটা হচ্ছে প্রত্যেক বাতির ব্যবহৃত পাওয়ার ওয়াট পার ল্যাম্প। এখন আমরা আশা করতেছি যে এই সূত্র আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই ম্যাথ পারবো। তো আমরা এখন একটা ম্যাথে চলে যাব। আমি ম্যাথটা উঠাচ্ছি।
উদ্ভাসনের আলোকিত করতে কি পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে? বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। এখানে দেখো বাতির আউটপুট 15 ওয়াট, লুমেন পার ওয়াট। ইউটিলাইজেশন ফ্যাক্টর 70% এবং মেইনটেনেন্স ফ্যাক্টর 90%। তো এই আমাদের একটা অঙ্ক দেয়া আছে যে একটা রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ 6 মিটার এবং 15 মিটার। এই কক্ষকে 250 লুমেন পার বর্গ মিটার উদ্ভাসনে আলোকিত করতে হবে। তো কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে? তো আমি আগেই বলছিলাম যে আমাদের একটা কোশ্চেনে এক একটা জিনিস বের করতে হবে। যেমন এখানে বলছে যে আমাদের কি পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে সেটা বের করতে হবে। আবার কিছু কোশ্চেনে বলতে পারে যে আমাদের ওই রুমটায় কয়টা বাল্ব ব্যবহার করতে হবে। তো আমরা এখন দেখো যে কক্ষটা ব্যবহৃত হয়েছে ওই কক্ষে 250 লুমেন পার বর্গ মিটার উদ্ভাসনে আলোকিত করতে হবে। তার মানে আমাদের এখানে গিভেন ডাটা দেখো কি কি দেওয়া আছে। এ বস্তুস্থলের ক্ষেত্রফল 6 গুণ 15। এখন দেখো এটা হচ্ছে বর্গ মিটার। কক্ষকে 250 লুমেন পার বর্গ মিটার উদ্ভাসনে আলোকিত করতে হবে। তাহলে উদ্ভাসন ই 250 বর্গ মিটার। কি পরিমাণ শক্তি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে? বাতির আউটপুট কত বলছে? বাতির আউটপুট হচ্ছে তোমার 15 লুমেন পার ওয়াট। আর কি দেওয়া আছে? ইউটিলাইজেশন ফ্যাক্টর 70%। তো আমরা এই 70% টাকে যদি আমরা স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসি তাহলে কত হয়? 0.7। কারণ পার্সেন্ট মানে কি? এই সংখ্যাটা ভাগ 100, পার্সেন্ট মানে 1/100। তো আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর সমান লিখতে পারি 0.7 আর মেইনটেনেন্স ফ্যাক্টর সমান 0.9। তো আমাদের গিভেন ডাটা এটুকুই দেওয়া আছে। এখন আমাদের সূত্র প্রথমে কি ছিল? কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেন, 1 নাম্বার সূত্র। কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেন। তো কি পরিমাণ কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেন কি পরিমাণ লাগতেছে দেখো। কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেনটা কি? সমান এ ই সমান এ সমান কত? 90 ইনটু ই সমান 250 সমান কত লেখা যায়? 90 গুণ 250 22,500 লুমেন। 22,500 লুমেন। ঠিক আছে। এখন
কার্যকরী রোধের উপর আবশ্যিক লুমেন প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র আমাদের কি ছিল? বাতি কর্তৃক ব্যয়িত মোট লুমেন আউটপুট। বাতি কর্তৃক ব্যয়িত মোট লুমেন আউটপুট। তো বাতি কর্তৃক ব্যয়িত মোট লুমেন আউটপুট সমান কি ছিল? বাতি কর্তৃক ব্যয়িত মোট লুমেন আউটপুট। তো আমরা লিখি মোট লুমেন বাতি কর্তৃক ব্যয়িত মোট লুমেন আউটপুটের সূত্র কি ছিল? কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেন বাই কি ছিল? বাই ছিল ইউএফ ইনটু এমএম। দেখো মোট লুমেন আউটপুট কত হয়েছে? তাহলে আমরা সরাসরি লিখি, হ্যাঁ 22,500 এই যে এই কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেন, তাহলে 22,500। আর যেহেতু এখানে সরাসরি মেইনটেনেন্স ফ্যাক্টর দেওয়া আছে সেহেতু আমাদের সরাসরি সূত্র বলে দেবে কি ইউএফ ইনটু এমএম। তো আমরা যদি মানটা বসাই 22,500 ইউএফ এর মান 0.7 ইনটু এমএম এর মান 0.9, তাহলে সংখ্যাটা কত আসছে? 22,500 ভাগ 0.7 ইনটু 0.9, তাহলে আমাদের সংখ্যাটা আসছে 35,714। আচ্ছা আমরা দশমিকের পরে সংখ্যাটা দিলাম না, ঠিক আছে? তো এখন বাতি কর্তৃক ব্যয়িত মোট লুমেন আউটপুট। এরপরে আমাদের সূত্রটা ছিল যে বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার, ঠিক আছে? বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার, কিন্তু আমাদের এই অঙ্কে বলে দিয়েছে বাতি আউটপুট এত লুমেন পার ওয়াট। তার মানে বাতি কর্তৃক ব্যয়িত যে পাওয়ারটা সেটা আমাদের অলরেডি দেওয়া আছে। এখন বলছে কি পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। তাহলে আমরা যদি বাতি কর্তৃক ব্যয়িত মোট লুমেন ভাগে বাতি আউটপুট দিই তাহলে আমরা পাওয়ারটা পেয়ে যাব। তো আমরা এখন অঙ্কটা মুছে দিই। আমাদের মাথায় রাখতে হবে বাতির আউটপুট 15 লুমেন পার ওয়াট, ঠিক আছে? প্রশ্নে চেয়েছে আমাদের মোট পাওয়ার, মোট ব্যয়িত পাওয়ার। পাওয়ার সমান বাতি কর্তৃক ব্যয়িত মোট লুমেন আউটপুট, মোট লুমেন আউটপুট বাই কি বাতির দক্ষতা। বাতির দক্ষতা কত দেওয়া ছিল আমরা দেখে নিলাম 15 লুমেন পার ওয়াট। বাতির দক্ষতা, তাহলে আমাদের মোট লুমেন আউটপুট কত? 35,714 ভাগ বাতির দক্ষতা হচ্ছে 15। এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে আমরা অ্যানসার পেয়ে যাব ভাগ 15 সমান 2380। আমাদের এখানে আসছে 2380 বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার। তাহলে কি হবে? পাওয়ার একক ওয়াট। দেখো আমাদের কোশ্চেনে বলেছিল যে বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার। আমরা যে রুমটা 6 into 15 মিটারের একটা রুম ছিল সেটা লাইটিং স্কিম করতেছিলাম। সেই লাইটিং স্কিমে আমাদের কি করতে হয়েছিল যে যে ডাটাগুলো দেয়া ছিল আমাদের বের করতে বলছিল যে বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ার। তো বাতি কর্তৃক ব্যয়িত মোট পাওয়ারে 2380 হবে। আমাদের যেহেতু বাতির সংখ্যা বের করতে বলিনি সেহেতু আমাদের 4 নাম্বার সূত্রটা লাগবে। তো আমরা একটা অঙ্ক করলাম।
4 মিটার সাইজের পদ্ধতি ওয়্যারিং ল্যাবে একটা পদ্ধতি ওয়্যারিং ল্যাব তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কার্যকারী তলকে 250 কার্যকারী তল ল্যাবের কার্যকারী তলকে 250 লুমেন পার বর্গমিটার মানে উদ্ভাসন করতে হবে প্রতি বাতির আউটপুট প্রতিবাদের আউটপুট 2000 লুমেন UF সমান 80% আর হচ্ছে TF সমান 85% কক্ষটি আলোকিত করতে কত জোড়া বাতির প্রয়োজন হবে বাতিগুলোর বিন্যাস দেখো আমাদের দেওয়া আছে একটা কোশ্চেন যেখানে বলছে 12 মিটার 6 মিটার 4 মিটার সাইজের পদ্ধতি ওয়্যারিং ল্যাব কার্যকরী তলকে 250 লুমেন পার বর্গমিটার এটা কি ইলুমিনেশন বা উদ্ভাসন যেটা আমাদের করতে হবে মানে ওই রুমের আলোর যে পরিমাণটা সেটা 250 লুমেন পার বর্গমিটার হতে হবে মানে প্রতি বর্গমিটারে 250 লুমেন আলো পতিত হতে হবে এটা হচ্ছে সব তো উদ্ভাসন করতে হবে এখন প্রতি বাতির আউটপুট দেখো আমাদের কিন্তু প্রতি বাতির আউটপুটটা লুমেন আউটপুট যেটা করে নিতে হয় আমাদের সূত্রের ভিতরে আছে যে বাতির মোট ব্যয়িত লুমেন আউটপুট তো যেহেতু এটা সরাসরি মান দেওয়া আছে আমাদের একটা সূত্র কম লাগবে ইউটিলাইজেশন ফ্যাক্টর 80% এবং অপচয় ফ্যাক্টর 85% কক্ষটি আলোকিত করতে কত জোড়া বাতির প্রয়োজন হবে এখন আমাদের বাতির পরিমাণ চেয়েছে বাতিগুলোর বিন্যাস দেখো এবং আলোকিত করতে কত জোড়া বাতির প্রয়োজন হবে এবং সেই বাতির বিন্যাসটা আমাদের দেখাইতে হবে তো এখন আমরা কি করব দেখো গিভেন ডেটা যেটা দেওয়া আছে গিভেন ডেটা কি দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তাহলে কার্যকারী তলের ক্ষেত্রফল এ সমান কি আছে দৈর্ঘ্য 12 এবং 6 ঠিক আছে তারপর কার্যকারী তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে তারপর দেওয়া আছে কি ল্যাবের কার্যকারী তল 250 উদ্ভাসন 250 লুমেন পার বর্গমিটারে উদ্ভাসন করতে হবে তাহলে E সমান 250 লুমেন পার বর্গমিটার আর কি আছে প্রতি বাতির লুমেন আউটপুট
বাতির লুমেন আউটপুট দুই হাজার লুমেন এটা দেওয়া আছে। ইউটিলাইজেশন ফ্যাক্টর 80% মানে 0.8, অবস্থান ফ্যাক্টর 85% মানে 0.85। কম্পকে আলোকিত করতে কত জোড়া বাতির প্রয়োজন হবে? এখন বাতির সংখ্যা নির্ণয় করতে হবে। বাতির সংখ্যা নির্ণয় করতে হবে। এখন দেখো আমাদের গিভেন ডাটা যেহেতু মনে হয়ে গেছে, তো আমরা এখন বাতির সংখ্যা আর একটা করতে হবে কি বাতির বিন্যাস। এখানে বাতির সংখ্যা 2 নম্বরে বিন্যাস। এখন আমরা প্যাটার্ন মুছে ফেলতে পারি। দেখো আমাদের প্রথম সূত্র কি ছিল? কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেন। তো আমরা এটা করব। এ কত 72, ই হচ্ছে 250, তাহলে কত হচ্ছে টোটাল 72 গুণ 250 18,000। ক্যালকুলেশন ভুল আসতে পারে। ক্যালকুলেশন হচ্ছে তোমাকে করতে হবে যে ক্যালকুলেশন আমি এখানে 18,000 না দিয়ে আমার ইচ্ছে মতো আমি 2000 বসাই নিতে পারি, কারণ ক্যালকুলেশনটা তোমাদের শিখতে হবে। আমাদের ম্যাথের উত্তর মিললো কিনা এই টেন্ডেন্সি আমাদের মাথায় কখনো রাখা যাবে না, যে বইয়ে যেটা আছে ও মুখস্থ করলাম উত্তরে মুখস্থ করে গেলাম, তাহলে আমরা আউটপুট কি হবে? আমরা ওই ইতিহাস পড়ার মতো হয়ে গেল, আমরা আর ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবো না। তো আমাদের অবশ্যই প্র্যাকটিক্যালি বুঝতে হবে, হাতে কলমে শিখতে হবে। তো তোমরা আবার অলসভাবে উত্তর মুখস্থ করবে, কারণ প্রত্যেকটা অঙ্ক তোমরা তোমাদের হাতে ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেটর ব্যবহার যেহেতু করা যায়, আর ইঞ্জিনিয়ারিং সাইড মানে হচ্ছে মেশিনের সাইড। তো মেশিন থাকতে তুমি মগজে কেন কষ্ট দিবা, আবার মুখস্থ কেন করবা? অবশ্যই ক্যালকুলেশনটা ভালোভাবে করবো। তো দেখো আমাদের কার্যকরী পদের উপর আবশ্যিক লুমেনটা আমরা পেয়ে গেছি। আমাদের দ্বিতীয় সূত্র কি ছিল? যে বাতির লুমেন আউটপুট। আমাদের দ্বিতীয় সূত্র কি ছিল? যে ব্যয়িত প্রয়োজনীয় বাতির মোট লুমেন আউটপুট। তো বাতির প্রয়োজনীয় পাওয়ারটি লুমেন আউটপুট দেওয়া আছে, তাহলে হচ্ছে ওটাই লিখে ফেলি। লুমেন আউটপুট এখানে কত দেওয়া আছে? 2000 লুমেন। ঠিক আছে, এখন তৃতীয় সূত্র ছিল বাতি কর্তৃক ব্যয়িত পাওয়ার। তাহলে বাতি কর্তৃক ব্যয়িত পাওয়ারটা আমাদের বের করতে হবে। এই সূত্রটা কি ছিল? এই সূত্রটা হচ্ছে বাতির প্রয়োজনীয় লুমেন আউটপুট বাই বাতির দক্ষতা। ঠিক আছে, তো দেখো বাতি কর্তৃক প্রয়োজনীয় লুমেন আউটপুট
এই বাতির দক্ষতাটা আমাদের প্রশ্নে অবশ্যই দেওয়া থাকবে। আমাদের প্রশ্নে মনে হয় আমি লিখতে মিস্টেক করেছিলাম। তো এই বাতির দক্ষতাটা হচ্ছে দেখো প্রয়োজনীয় বাতির লুমেন আউটপুট আমাদের যে দ্বিতীয়টা সূত্র ছিল এই বাতির দক্ষতা এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট। এই বাতির দক্ষতা এই কোশ্চেনে দেওয়া নেই। তো আমাদের এখানে কি করতে হবে প্রয়োজনীয় বাতির লুমেন আউটপুট এখানে সরাসরি এই আমরা যেটা পেয়েছি প্রয়োজনীয় বাতির লুমেন আউটপুট সমান আমরা কি জানি যে কার্যকরী তলের উপর আবশ্যিক লুমেন বাই ইউএফ ইনটু ডিএফ। তাহলে এটা লিখলাম বাই ইউএফ ইনটু কি আছে ডিএফ। তাহলে আমরা এটা করলাম ইউএফ সমান কে 0.8 ইনটু 0.85। মানে আমাদের ক্যালকুলেশন করে কত আসছে ক্যালকুলেশন করে আমাদের আসছে 18,000 ভাগ 0.85 26,470 .58 দশমিকের পরে আমাদের সংখ্যা না নিলেও চলবে। দেখো আমাদের কিন্তু সবসময় প্রত্যেকটা ম্যাথেই সূত্রের যে সিকোয়েন্সটা চারটা সূত্রের সিকোয়েন্স ঠিক রাখতে হবে। প্রথমে কার্যকরী তলের আবশ্যিক লুমেন বের করতে হবে, পরে প্রয়োজনীয় বাতির লুমেন আউটপুট বের করতে হবে, পরে প্রয়োজনীয় বাতির লুমেন আউটপুট পাওয়ার পরে পাওয়ার বের করতে হবে। তো তারপরে বের করতে হবে কি আমাদের বাতির সংখ্যা। তো এখানে যেহেতু একটা পাওয়ার এইখানে বাতির লুমেন আউটপুটটা দেওয়া আছে সেহেতু আমাদের আর আলাদা করে দক্ষতাটা দেওয়া থাকবে না, ঠিক আছে। তো এখন আমরা বাতির সংখ্যা বের করব। বাতির সংখ্যা তাহলে কি হবে বাতির সংখ্যা হবে এই যে 26,000 আমাদের প্রয়োজনীয় বাতির লুমেন আউটপুট বাই প্রত্যেক বাতির লুমেন আউটপুট দিলে আমরা বাতির সংখ্যাটা পেয়ে যাব 26,470.588 ভাগ প্রত্যেক বাতির লুমেন আউটপুট, ঠিক আছে। তো প্রত্যেক বাতির লুমেন আউটপুট আমাদের দেওয়া ছিল কত এই যে 2000। তো আমরা এখন এটা ভাগ করব, ভাগ করলে আমাদের কত আসে সেটা দেখতে হবে। 26,470.588 ভাগ 2000 13.23 13.23। আচ্ছা বাতির সংখ্যা কখনো দশমিক হতে পারে 13.23, তার মানে আমাদের 13 লেভেল ক্রস করছে। তাহলে আমাদের অবশ্যই বাতিটা 13 না 14 নিতে হবে। মানে আমাদের আলোর পরিমাণ 13 নিলে কিন্তু কম পড়বে, কিন্তু 14 নিলে সমস্যা নেই। তো আমরা নেব এটা 14টি বাতি ব্যবহৃত হচ্ছে। আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সেই রুমটা 15 কত ছিল 12 গুণ 6 গুণ উচ্চতা 4। তো সেই রুমটা আমাদের সঠিক মাত্রায় উদ্বোধন করতে হলে 14টি বাতির প্রয়োজন। এখন আমাদের কোশ্চেন ছিল বাতির সংখ্যা কত জোড়া ব্যবহৃত হবে। তো জোড়া বলতে কি দুইটা করে একটা জোড়া, দুইটা সংখ্যায় একটা জোড়া, তাহলে আমাদের 7 জোড়া বাতি ব্যবহৃত হবে। তাহলে আমরা অ্যানসার লিখতে পারি যে বাতি 7 জোড়া বা 7 জোড়া বাতি ব্যবহৃত হবে। এখন আমাদের করতে হবে কি বাতির বিন্যাস করতে হবে, বাতির বিন্যাস। তো কার্যকরী তলের আমরা একটু লিখি যে বাতির বিন্যাস কার্যকরী তলের ক্ষেত্রফল দেখো এখানে দৈর্ঘ্য ছিল 12। তো আমরা একটা দৈর্ঘ্য নিলাম এই দৈর্ঘ্যটা মনে করো 12, প্রস্থটা হচ্ছে 6 এই একটা রুম।
তো এখানে 14টা বাদ হয়েছে, 17টা বাদ হয়েছে। এখন আমরা যদি এভাবে বিন্যাসটা দেখাই তাহলে হবে। এখন এই বিন্যাসের একটা বিষয় আছে যে এইখানে এই স্পেসিংটা কত, এই স্পেসিংটা মনে করো 2 মিটার, এই স্পেসিংটা 2 মিটার, এই স্পেসিংটা 2 মিটার। এই যে টোটাল প্রস্থটা আমাদের কত ছিল 6 মিটার। এই টোটাল প্রস্থটা আমরা তাহলে দেখো এখন আমাদের এ স্পেসিংটাও বের করতে হবে এভাবে যে এ স্পেসিংটা কত ছিল। তো যেহেতু 12 এখানে এ স্পেস কয়টা দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা স্পেসিং। তো 12 এর আমরা 8 ভাগ করব 1.5 মিটার, মানে এই স্পেসিংটা হচ্ছে 1.5 মিটার। এই স্পেসিংটা কত মিটার 1.5 মিটার। তো আজকে যেহেতু সূত্রগুলো পড়াইলাম, তোমরা সূত্রগুলো একটু দেখবা ভালো করে, আর সূত্রের সাথে দুটো ম্যাথ করাইলাম। আমি দেখেছিলাম যে ম্যাথগুলোর ভিতরে মানে সবচেয়ে সিম্পল যে ম্যাথ সেটা তোমাদের আজকে করলাম। তো আজকে তোমরা ক্লাসটা করবা, আশা করি বুঝতে পারবা, না বুঝতে পারলে আমাকে অবশ্যই নক দিবা। আর আগামী দিন আরেকটু বড় মানে এই বিন্যাসটা আরো একটু সুন্দর করে বোঝানোর মতো কিছু ম্যাথ আছে, তার থেকে কোনো একটা ম্যাথ নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সেই সময় পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।